This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। নিয়োগ দুর্নীতি তদন্তে মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। 22শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট। সরকারি কর্তাদের বিরুদ্ধে তদন্তে রাজ্যের কাছে অনুমোদন চায় সিবিআই। 23শে এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। মুখ্য সচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট। সরকারি কর্তাদের বিরুদ্ধে তদন্তে রাজ্যের কাছে অনুমোদন চায় সিবিআই। 23শে এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি তদন্তে মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনার থেকে প্রতিক্রিয়া চাইব এই বিষয়ে। হ্যালো সুজন বাবু, নিয়োগ দুর্নীতি তদন্তে মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি। খুবই স্বাভাবিক। যেটা সবাই বুঝতেই পারছেন, নিয়োগ দুর্নীতি ভয়াবহ। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ছাড়া এ রাজ্যে আর কিছু নেই। একের পর এক দুর্নীতি চলছে। নিয়োগ দুর্নীতিতেও সেটা স্পষ্ট হয়েছে, এবং তারপর সেক্ষেত্রে তদন্তের এখতিয়ারে ডাকার জন্য, তদন্তের ব্যবস্থা করার জন্য আধিকারিকদের পারমিশন নিতে হবে। মুখ্য সচিবের পারমিশন চেয়েছে। মুখ্য সচিবের পারমিশন আজও পর্যন্ত আসেনি। মানে একেবারে তৃণমূল দলের নেতার মতন করে যখন সরকারের অফিসাররা কাজ করেন, তখন সেই সরকারের আধিকারিক যারা, তাদের হাতে সংবিধান তো কার্যত অমান্য হয়ে যায় প্রত্যেক দিন এবং প্রতিটি মুহূর্তে। এখানেও তাই। তৃণমূল যা করতে চায়, যা করতে পারে, যা করে, একই জিনিস তৃণমূল প্রশাসনের, সরকারের অফিসাররা করছেন। মুখ্য সচিব কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় মাইনে পান। বাপের কারণ পৈতৃক জমিদারি নাকি কথা, কারণ পৈতৃক সম্পত্তি তো নয়, কারণ পৈতৃক জমিদারি তো নয়। ফলে মানুষের ট্যাক্সের টাকায় কাজ করবেন, মাইনে পাবেন, সংবিধান রক্ষা করবেন। সেটা না করে যদি কোর্টের নির্দেশকে অমান্য করেন মুখ্য সচিব, তাহলে খুব খারাপ। অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা উচিত। ডেকে পাঠিয়েছে, যদি না আসে কোমরে দড়ি পরিয়ে টেনে আনা উচিত। সুজনবাবু, সরকারি কর্তাদের বিরুদ্ধে তদন্তে রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই। আজ 23শে এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত রাজ্য সরকার কোনো রিপোর্ট দেয়নি। রাজ্য সরকার রিপোর্ট দেয়নি কারণ রাজ্য সরকারের যারা মাথা, তারা এই নিয়োগ দুর্নীতির মাথা। রাজ্য সরকার যারা পরিচালনা করছেন, তারা দুর্নীতির অংশীদার হয়ে আছেন। সেই কারণেই নতুন কিছু না তো, এটাই চলছে পশ্চিমবাংলায়। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সরকারি কর্তাদের বিরুদ্ধে তদন্তে রাজ্যের কাছে অনুমোদন চায় সিবিআই। 23শে এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি রাজ্য সরকার। আর তারপরেই নিয়োগ দুর্নীতি তদন্তে ক্ষুব্ধ মুখ্য সচিবের ভূমিকায় কলকাতা হাইকোর্টের বিচারপতি। গত 22শে মার্চ মুখ্য সচিবকে নোটিশ জারি করে কলকাতা হাইকোর্ট। সরকারি কর্তাদের বিরুদ্ধে তদন্তে রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল সিবিআই। আমার সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা ও কাউন্সিলর অরূপ চক্রবর্তী রয়েছেন। অরূপবাবু, আপনার প্রতিক্রিয়া চাইব এই বিষয়ে। হাইকোর্টে তো হাইকোর্ট নিজে, আবার বিচারপতি জয় মাল্য বাগচি নিজে মুখ্য সচিবের ভূমিকায় তো ক্ষোভ প্রকাশ করলেন। ব্যবস্থার মধ্যে কেউই নয়। বিচারপতি যদি কোনো অর্ডার ইস্যু করে থাকেন, নিশ্চয়ই সরকার সেই নির্দেশ দেবে। তার জন্য কিছু সময় লাগে, সেই সময় নিয়ে নিশ্চিতভাবে সেই উত্তর সরকার দেবে। কিন্তু আমাদের একটাই প্রশ্ন দীর্ঘদিন ধরে জাগে, এর আগে এখন আমরা তো পরম্পরা গুরু শিখলে দেখলে ভয় লাগে। এর আগে একজন বিচারপতিকে দেখেছিলাম মন্ত্রীরা হতে, যে তিনি সমস্ত মানুষকে চাকরি পাইয়ে দেবেন, সমস্ত মানুষের সব সমস্যা দূর করবেন, প্রায় অরণ্যদেবের ভূমিকা চলে গিয়েছিলেন। তো এই রোগ সংক্রমণ না হয়, তারপরে আমরা দেখেছিলাম তিনি বিচারকের আসনে থাকাকালীন নিজেই বলছেন বিজেপি তার সাথে যোগাযোগ রেখেছিল এবং তিনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন
এবং তারপর তিনি বিজেপি প্রার্থী অরূপবাবু, আমরা এখানে প্রাথমিকের দুর্নীতি নিয়ে কথা বলছি, মানে অন্য কনটেক্সটে না, আমি এই কনটেক্সটে আপনার প্রতিক্রিয়া চাইছিলাম। শিক্ষা দুর্নীতি নিয়েই যে মতিয়ার হয়েছিলেন তাকে তো বিজেপি প্রার্থী হয়ে যেতে দেখেছি, তাই ঘরপোড়া বহু সিঁদুরের ব্যাগ দেখলে সবসময় ভয় পায়। এই আশঙ্কার কথা তো আমরা বলছি না, আমরা তো উড়িয়ে দিতে পারছি না, কারণ আমাদের চোখের সামনে যখন জলজ্যান্ত উদাহরণ থাকে, রাম মন্দিরের নির্দেশ দেওয়া বিচারপতি রাজ্যসভার মনোনীত সাংসদ হয়ে যান, কোন রাজ্যের রাজ্যপাল হয়ে যান, আজকে বিচার ব্যবস্থা তো প্রশ্নের ঊর্ধ্বে বিচারপতিরাই থাকছেন না। বিচারপতিরা বিভিন্ন সময় এমন রায় দিচ্ছেন এবং তারপরে তারা বিজেপিতে যোগদান করে যাচ্ছেন। তাই বিচার ব্যবস্থাকে প্রশ্নের মুখে তো বিচারপতিরাই দাঁড় করাচ্ছেন। আমি আবারও বলছি, বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলবার মতো আমরা কেউ নই। আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, কিন্তু কোথাও বিচারপতিরাই কি বিচার ব্যবস্থার সম্মানের জায়গাটা নষ্ট করে দিচ্ছেন না? আজকে কিন্তু এই জিনিসটা ভেবে দেখবার প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ অরূপবাবু আপনাকে। আর এবার প্রাথমিকের পর এসএসসি দুর্নীতিতেও এসপি সিনহাকে হেফাজতে চায় ইডি। আজ দুপুরে বিশেষ ইডি আদালতে তোলা হবে এসপি সিনহাকে। আদালতে এসপি সিনহাকে হেফাজতে চেয়ে আবেদন করবে কেন্দ্রীয় এজেন্সি। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। সুজয়, একেবারে দেখো, এই এসপি সিনহাকে প্রথমে ইডি গ্রেফতার করেছিল, তার পরবর্তীতে সিবিআই গ্রেফতার করেছিল নিয়োগ দুর্নীতি মামলায়, এবং নিয়োগ দুর্নীতি অন্যতম মাথাও বলা হয়েছিল এই তদন্তকারীদের তরফ থেকে। এবার প্রাথমিকের পর এসএসসি নবম, দশম, একাদশ, দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় ইডি তাকে হেফাজতে নিতে চায় এবং সেই মামলায় হেফাজতে নেওয়ার জন্য ইতিমধ্যেই প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন জানানো হয়েছিল ইডির তরফ থেকে আদালতে। আদালত ইডির আবেদন মঞ্জুর করেছে। আজকে আদালতে তোলা হবে বিশেষ ইডি আদালতে। সেখানে তাকে পেশ করার পরে ইডির তরফ থেকে তাকে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চাওয়া হবে এবং তারপর তারা এই মামলায় তদন্ত করবে। কারণ এই মামলা থেকে কিন্তু নবম, দশম, একাদশ, দ্বাদশের যে মামলা, এই মামলায় তদন্ত প্রক্রিয়া এখনো সেভাবে এগোয়নি। ফলে এই মামলাতে এখন তদন্তে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই তারা এসপি সিনহা তাকে হেফাজতে চাইছে। বুঝতে পেরেছি সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে।